নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ইন্ডিয়ান ইকোনমি ফর ডব্লিউবিসিএস বাই রমেশ সিং আলোচনা করছিলাম। আজ ব্যাংকিং সিস্টেমের এই থার্ড লেকচারের মাধ্যমে আমরা রিপো রেট, রিভার্স রিপো রেট, এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এবং তার সাথে ব্যাংক রেট সম্পর্কে আলোচনা করব। তো আমি এখানে একটা কথা বলবো যে যারা এতটা লেকচারে চলে এসেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্রিভিয়াস লেকচার দেখবেন, কেননা এখন থেকে যত আমরা লেকচারের দিকে এগিয়ে যাব তত কিন্তু আমাদের প্রিভিয়াস লেকচার আপনি কতটা দেখেছেন তার উপর নির্ভর করবে আপনি কতটা বুঝতে পারবেন। কেননা দেখুন, রিপো রেটে এমন কিছু টার্ম রয়েছে যেগুলো আমাদের প্রিভিয়াস লেকচারের দরকার, কেননা প্রিভিয়াস লেকচারে আমরা সিআরআর, এসএলআর এগুলো আলোচনা করেছি। তো আমরা যখন ইনফ্লেশন নিয়ে আলোচনা করবো তখন এগুলো আরেকবার কভার হয়ে যাবে, এই যে রেটগুলো এগুলো আরেকবার কভার হয়ে যাবে। তবুও প্রিভিয়াস লেকচারগুলো অবশ্যই দেখবেন, কেননা পরপর যদি আপনি দেখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি কোনো দিন ইকোনমির নামও না শুনে থাকেন তাহলে আমার এই লেকচারের মাধ্যমে ইকোনমি থেকে কোনো রকম প্রবলেম আর হবে না কোনো দিন। আর আর আপনি তো ইকোনমি অনেকটাই পারেন, তাহলে অসুবিধা কী? চলুন শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার পরে ছোট্ট একটু প্রমোশন। এগিয়ে চলো 2.0 চ্যানেলে আমার দ্বারা এই ভিডিওটা করা হয়েছে মহাকর্ষ সূত্র, গ্র্যাভিটেশনাল ফোর্স নিউটনের। তো এইটা সম্পর্কে ডিটেলসে আমি ভিডিওটা বানিয়েছি কিছুদিন আগে। তো এগিয়ে চলো 2.0 চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। এবং আমার আগামীকাল একটা কোর্স আসছে, কোর্সটা কি ইন্ডিয়ান জিওগ্রাফি ফুল ফ্রি কোর্স ফর ডব্লিউবিসিএস, ভারতীয় ভূগোলের। তো এটা কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে, কাল সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে। তো ভিডিওটাগুলো অবশ্যই দেখবেন। ইন্ডিয়ান জিওগ্রাফি আমি পুরোটা কভার করে দেবো বলেছি, তার মানে অবশ্যই করে দেবো। তো চলুন আজকের টপিকে ঢুকে যাওয়া যাক। তো প্রথমে আমরা ব্যাংক রেট দেখব। গতদিন আমরা বেস রেট দেখেছিলাম। বেস রেটে আমরা কি দেখেছিলাম যে এই রেটের নিচে ব্যাংক মার্কেটে বা কোনো ব্যক্তিকে কিন্তু বা কোনো কোম্পানিকে লোন দিতে পারে না। তো সর্বনিম্ন যে লোনের সীমা সেটাই হচ্ছে বেস রেট। তো আজকে প্রথমে আমরা ব্যাংক রেট দেখব। তো ব্যাংক রেট কি? ব্যাংক রেট এবং রিপো রেট কিন্তু দুটো একেবারে ভাই ভাই বলতে পারেন, বড় ভাই ছোটো ভাই। ব্যাংক রেট যদি বড় ভাই হয়, রিপো রেট কিন্তু ছোটো ভাই। তো সেই জন্য ব্যাংক রেট আর রিপো রেটটা কিন্তু মন দিয়ে শুনবেন, আর এগুলোর দ্বারাই কিন্তু এই যে ব্যাংকিং সিস্টেমের ভিত তৈরি হবে আপনাদের। তো দেখুন, আমি যেমন প্রতিদিন এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, তো আজকেও এক্সাম্পল দেবো। তো দেখুন, এখানে ধরুন আরবিআই আছে, এটা আরবিআই, আর এটা হচ্ছে ব্যাংক। ব্যাংকের ধরুন হঠাৎ অনেক পরিমাণে টাকার দরকার হলো। ব্যাংকের ধরুন হঠাৎ 100 কোটি টাকার প্রয়োজন হলো, কিন্তু ব্যাংকের কাছে তখন টাকা নেই। অন্য ব্যাংকের কাছ থেকে তখন কি করে টাকা নেবে? বা আরবিআইয়ের কাছে। দেখুন, অনেকেই জায়গায় অনেক লেকচার আপনারা শুনবেন যে ব্যাংক রেট শুধুমাত্র আরবিআইয়ের কাছ থেকে নেওয়া যায়। না, ব্যাংক রেট অন্যান্য ব্যাংকের কাছ থেকেও কিন্তু নেওয়া যায়। রিপো রেটও কিন্তু অন্যান্য ব্যাংকের কাছ থেকে নেওয়া যায়। এই ধারণাটা একটু চেঞ্জ করবেন, কেননা অনেক বইতে এই টাইপের জিনিস থাকে যে আরবিআইয়ের কাছ থেকে ব্যাংক রেট শুধুমাত্র নেওয়া যায় কিনা। আরবিআই নয়, যে কোনো ব্যাংকের কাছ থেকে নেওয়া যায়। একটা ব্যাংক আরেকটা ব্যাংকের কাছ থেকেও নিতে পারে, কিন্তু আরবিআই থেকে সাধারণত নেয়। তো আমরা আরবিআই এক্সাম্পল হিসেবে ইউজ করব। তো আরবিআইয়ের কাছে ব্যাংক তখন হাত পাতবে, বলবে আমাকে 100 কোটি টাকা দিন, আমি আপনাকে এত পার্সেন্ট হারে সুদ দেবো। অ্যাকচুয়ালি এই সুদটা তো ব্যাংক ঠিক করবে না, তো আরবিআই ঠিক করে দেবে। আরবিআই বললো হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে 10% হারে সুদ দাও, আমি তোমাকে হচ্ছে 100 কোটি টাকা দিয়ে দিচ্ছি। এবং ব্যাংকে এই যে আরবিআইয়ের কাছে টাকা চাইবে এবং আরবিআই ব্যাংকে টাকা দেবে, এটা কিন্তু লং টার্মে, অনেক দিনের জন্য। এই টাকাটা ব্যাংক হয়তো আরবিআইকে 10 বছরের পরে ফেরত দেবে। ব্যাংক হয়তো আরবিআইকে 10 বছর পরে ফেরত দেবে। তখন আরবিআই ভাববে কি, আমি তো 10 বছরের জন্য ব্যাংকে টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু কোনো রকম কোল্যাটারাল রাখছি না। মানে কোল্যাটারাল মানে বন্ধক। তো ব্যাংক রেটের ক্ষেত্রে কিন্তু কোনো কোল্যাটারাল বা কোনো রকম বন্ধক রাখতে হয় না। ব্যাংকে কোনো রকম বন্ধক রাখতে হয় না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখবেন। ব্যাংক রেটের ক্ষেত্রে ব্যাংকে আরবিআইয়ের কাছে কোনো রকম বন্ধক রাখতে হয় না। ধরুন ব্যাংকের একটা গাড়ি আছে, তো ব্যাংক তার গাড়িটা কিন্তু বন্ধক রাখবে না আরবিআইয়ের কাছে। যেটা রিপো রেটের ক্ষেত্রে দেখবো যে কোলাটেরালের দরকার হবে। তো ব্যাংক আরবিআইয়ের কাছে 100 কোটি টাকা চাইবে, ব্যাংকের টাকার দরকার। তো আরবিআই বললো আমি তোমাকে টাকাটা দেবো, কিন্তু আমাকে 10% হারে সুদ দিতে হবে। 10% হারে সুদ দিতে হবে, ব্যাংক রাজি হয়ে গেল। তো এই যে 10 বছর পরে ধরুন ব্যাংক আরবিআইকে 10% হারে যে এতদিন সুদ দিয়ে চললো, এবং ফাইনালি 10 বছর পরে এই টাকাটা কিন্তু ফেরত দেবে। তো এবার দেখুন, আপনার মনে হতে পারে যদি ব্যাংক ডুবে যায় তখন আরবিআইয়ের টাকার কী হবে? তো এখানে অবশ্যই আরবিআইয়ের একটা রিস্ক থাকে। তো ব্যাংকে যদি ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, সেখানে অন্য পদ্ধতি অবলম্বন করে আরবিআই। তখন আরও ধীরে ধীরে আমরা যখন এগোবো তখন এইগুলো জানবো। তো আপাতত জেনে রাখুন, ব্যাংক যদি আরবিআইয়ের কাছ থেকে লং টার্মে কোনো একটা লোন নেয় এবং আরবিআই ব্যাংকে সেই লোন যে রেটে দেয়, তাহলে সেই রেটটাকে আমরা বলবো ব্যাংক রেট। এখানে দুটো জিনিস মাথায় রাখার, ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নিচ্ছে এবং আরবিআই ব্যাংকে লোন দিচ্ছে লং টার্মের জন্য, অনেক দিনের জন্য আরবিআই ব্যাংকে লোন দিচ্ছে।
তো দুটো কথা বলা মানে মনে রাখার দরকার বললাম, কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু কোনো রকম কোল্যাটারাল রাখতে হয় না, ব্যাংকে কোনো রকম কোনো কিছু বন্ধক রাখতে হয় না। তো যে রেটে আরবিআই ব্যাংকে লং টার্মের জন্য লোন দেয় সেটাই কিন্তু ব্যাংক রেট। তো এটা আরবিআইয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাংক হতে পারতো, অন্য একটি ব্যাংক আরেকটি ব্যাংকে, এসবিআই ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লোন দিচ্ছে, তো এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লোন দিচ্ছে, যে টার্মে লং টার্মের জন্য যে রেটে দিচ্ছে সেটাই কিন্তু ব্যাংক রেট হবে। তো এই হলো ব্যাংক রেট। তো ব্যাংক রেট বাগিয়ে কমে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করা হয়। আমি আগে ইনফ্লেশনের লেকচার নেবো, দুখানা বড় বড় লেকচার হবে, প্রায় 1 ঘন্টার ইনফ্লেশনের লেকচার নেবো। তারপরে আমি কিন্তু এই ইনফ্লেশনের সাথে এগুলো সব কিছু কম্পেয়ার করে দেখবো কোনটা বাড়ালে ইনফ্লেশন কমবে, কোনটা কমালে ইনফ্লেশন কমবে বাড়বে, তো এগুলো প্রত্যেকটা কিন্তু দেখবো। তো এই হলো ব্যাংক রেট বেসিক ফর্মুলা, খুব সহজে বোঝালাম। ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে যদি লোন নেয় লং টার্মে এবং আরবিআই যে রেটে ব্যাংকে লোন দেবে সেটাই হলো কিন্তু ব্যাংক রেট। এখানে কোনো রকম কোলাটেরাল রাখতে হয় না, মনে রাখবেন। তো নেক্সট রয়েছে রিপো রেট। এবার একটু আপনাকে মাথাটাকে একটু খাটাতে হবে। ব্যাংক রেট আমরা অতি সহজে বুঝে গেছি, রিপো রেট একটু জটিল হতে পারে আপনাদের কাছে। তো রিপো রেট বোঝানোর আগে আমি একবার বলবো গভর্নমেন্ট সিকিউরিটি কী, কারণ রিপো রেট গভর্নমেন্ট সিকিউরিটি ছাড়া বোঝা একেবারে যাবে না। তো দেখুন গভর্নমেন্ট সিকিউরিটি কী, এখানে ধরুন একটা ব্যাংক রয়েছে, এখানে আরবিআই রয়েছে, এখানে গভর্নমেন্ট রয়েছে। ধরুন গভর্নমেন্টের আরবিআইয়ের কাছ থেকে টাকা দরকার, গভর্নমেন্ট এই যে আরবিআইয়ের কাছ থেকে টাকা দরকার। তো গভর্নমেন্ট কী করবে, একটা কাগজে স্ট্যাম্প ট্যাম্প মারা থাকবে, লোগো টোগো লাগানো থাকবে যে এই কাগজটার ভ্যালু হচ্ছে 100 কোটি টাকা। তো তখন আরবিআই ব্যাংক এই গভর্নমেন্টের কাছ থেকে এই কাগজটা ধরুন নিয়ে নেওয়ার পরে তাকে 100 কোটি টাকা দিয়ে দিল, গভর্নমেন্টকে 100 কোটি টাকা দিয়ে দিল। তো এই কাগজটার দাম তো 100 কোটি টাকা। তো গভর্নমেন্ট যদি এই 100 কোটি টাকা পরে আবার আরবিআইকে ফেরত দিতে না পারে, তখন কিন্তু আরবিআই এই কাগজটা বিক্রি করে দেবে। বাজারে 100 কোটি টাকা না হলেও যদি 70 কোটি টাকা ওঠে তাও তার লস হবে, কিন্তু তার পুরো টাকাটা তো আর জলে যাচ্ছে না। এখানে আবার আরবিআই গভর্নমেন্টের জায়গায় ব্যাংক হতে পারে। তো ব্যাংক একটা কাগজে লিখে দিল যে এই কাগজটার ভ্যালু হলো 100 কোটি টাকা, তাতে বিভিন্ন ব্যাংকের স্ট্যাম্প রয়েছে, বিভিন্ন রকম সিগনেচার রয়েছে, বিভিন্ন রকম লোগো লাগানো রয়েছে, এই কাগজটার ভ্যালু হলো 100 কোটি টাকা। তো ব্যাংক আরবিআইয়ের কাছে এই কাগজটা দিয়ে আরবিআইয়ের কাছ থেকে 100 কোটি টাকা লোন নিল। তো আরবিআই পরে যদি ব্যাংকের কাছ থেকে ওই 100 কোটি টাকা আদায় করতে না পারে, তখন ওই কাগজটা বাজারে 70 কোটি টাকায় বিক্রি করে দিলেও তার সম্পূর্ণ পরিমাণের লস হচ্ছে না, সম্পূর্ণ 100 কোটি টাকা তো আর লস হচ্ছে না, 30 কোটি টাকা লস হচ্ছে। তো যাই হোক কিছুতে উঠেও আসলো। তো এই যে কাগজটা, এই কাগজটাই হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি। যে কাগজে দুটো পক্ষ সাইন টাইন করে বিভিন্ন রকম লোগো টোগো লাগিয়ে স্ট্যাম্প মেরে সেটার ভ্যালু বাড়িয়ে দেয়, কাগজটাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ইউজ করে, তো সেটাকেই বলা হবে গভর্নমেন্ট সিকিউরিটি বা গভর্নমেন্ট বন্ড। আপনারা অনেক জায়গায় পড়বেন, বইতে আপনারা সাধারণত গভর্নমেন্ট বন্ড পড়বেন। তুজাম্মেল হোসেন পড়লে ওখানে দেখবেন গভর্নমেন্ট বন্ড রয়েছে, গভর্নমেন্ট বন্ডও নেই, বন্ড রয়েছে। তো এটাকে আমরা সংক্ষেপে কি বলবো, গভর্নমেন্ট সিকিউরিটি বা জি সেক। তো এবার আমরা রিপো রেটে চলে আসবো। তো রিপো রেটেও কিন্তু দুটো ভূমিকা থাকে, একটা ব্যাংক একটা আরবিআই, আবার দুটো ব্যাংকেরও ভূমিকা থাকতে পারে, যেমন আমরা ব্যাংক রেটের ক্ষেত্রে দেখেছিলাম। তো এই ধরুন আরবিআই আছে, রিপো রেটের ক্ষেত্রে এই আরবিআই আছে, এই ব্যাংক আছে। তো দেখুন ব্যাংক হঠাৎ করে দেখলো তার একদিনের জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার। তো প্রচুর পরিমাণে কত, 100 কোটি টাকার দরকার, ব্যাংকের 100 কোটি টাকার দরকার হয়েছে মাত্র একদিনের জন্য। কিন্তু একদিনের জন্য হলে পরের দিনে সে আবার ফিরিয়ে দিতে পারবে সেই টাকাটা। তো সে আরবিআইয়ের কাছ থেকেও নিতে পারে লোনটা, আবার অন্যান্য ব্যাংকের কাছ থেকেও নিতে পারে। তখন ব্যাংক কী করবে, আরবিআইয়ের কাছে টাকা চাইবে, আমাকে 100 কোটি টাকা দিন, আমি আপনাকে কালকে ফিরিয়ে দেবো। ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা চাইছে, আরবিআই বলছে না বাবা, তা তো হবে না, তুমি যদি এই টাকাটা নিয়ে ডুবে যাও তখন কি হবে, আমার 100 কোটি টাকা পুড়ে যাবে। তো ব্যাংক তখন বলবে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমার গভর্নমেন্ট সিকিউরিটি 100 কোটি টাকার গভর্নমেন্ট সিকিউরিটি আমি আপনাকে দিয়ে দিলাম, আমি আবার কালকে যখন এই টাকাটা আপনাকে ফেরত দেবো তখন আমি এই গভর্নমেন্ট সিকিউরিটি আপনার কাছ থেকে আবার কিনে নেব। আমি আপনার কাছে বিক্রি করে দিচ্ছি গভর্নমেন্ট সিকিউরিটি এখন 100 কোটি টাকাতে, আবার আমি যখন কালকে আপনার কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটিটা কিনে নেবো তখন আপনি আমার টাকাটা ফেরত দেবেন। আচ্ছা ভুল বললাম একটু, আমি যখন কালকে আপনার কাছে টাকাটা দিয়ে দেবো তখন আপনি আবার আমাকে গভর্নমেন্ট সিকিউরিটি ফেরত দিয়ে দেবেন। তো আরবিআই তখন কি বলবে, না আমার লাভ তাহলে কি হলো, আমি একদিন আপনার কাছে টাকা দেবো
আমার লাভ কী হলো? আপনি যদি টাকাটা ডুবে যান আর আমি যদি গভর্নমেন্ট সিকিউরিটি 100 কোটি টাকায় বিক্রি করতে না পারি, আমার তো কিছু লস হয়ে যাবে। তখন ব্যাংক বলল, আচ্ছা ঠিক আছে, আমার একটা সুদ দিয়ে দিন, সুদের হারে আমি টাকাটা নিচ্ছি আপনার কাছ থেকে। তো আরবিআই তখন সেই সুদের হার ধরুন সেট করে দিল 4%। আরবিআই ধরুন 4% সুদের হার সেট করে দিল, যে ব্যাংক আরবিআইয়ের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করলো এবং আরবিআই ব্যাংকে লোন দিল 100 কোটি টাকা, এবং ব্যাংক 4% হারে ধরুন সুদ দিল, যে কদিনের জন্য হোক না কেন সেই অনুযায়ী ব্যাংক আরবিআইকে সুদ দেবে একটা। তো ব্যাংক যখন আরবিআইয়ের কাছ থেকে এই গভর্নমেন্ট সিকিউরিটি আবার কিনে নেবে, তো 100 কোটি টাকা 4% সুদ হলে কত হয়? 4 কোটি টাকা। তাহলে 104 কোটি টাকা দিয়ে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে আবার কিনে নেবে। আরেকবার বোঝাচ্ছি, ধরুন ব্যাংকে শর্ট টার্মের জন্য, আমি একদিন কেন বললাম, হায়েস্ট শর্ট টার্ম বলতে এখানে 14 দিন পর্যন্ত বোঝানো হবে, 1 থেকে 14 দিন, সেটা 1 ঘন্টাও হতে পারে, 1 ঘন্টা থেকে 14 দিন পর্যন্ত যে লোন, এটাকে বলে শর্ট টার্ম লোন। তো ব্যাংকের ধরুন শর্ট টার্মে লোন নেওয়ার প্রয়োজন, তো 1 দিনের জন্য বা 7 দিনের জন্য ব্যাংকের ধরুন লোনের প্রয়োজন 100 কোটি টাকার। তো ব্যাংকের তখন টাকা নেই, ব্যাংক তখন কি করবে? আরবিআইয়ের কাছে নিজের গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে দেবে, 100 কোটি টাকাতে ধরুন বিক্রি করে দিল। কিন্তু আরবিআই ব্যাংকের ওপর 4% ধরুন এই যে লোনটা যে দিল, গভর্নমেন্ট সিকিউরিটির বিনিময়ে যে লোনটা দিল, তার ওপর 4% সুদ চাওয়াবে। তখন আরবিআই কিন্তু ব্যাংকের কাছে যখন এটা আবার বিক্রি করবে, তখন কিন্তু 104 কোটি টাকায় বিক্রি করবে। 4% সুদ, 100 কোটি টাকা, 4% কত? 4 কোটি টাকা। তো 104 কোটি টাকায় বিক্রি করবে। এবার দেখুন, আশা করি ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। তো এই রেটটাকেই আমরা বলবো রিপো রেট। কিন্তু কেন রিপো বলবো? দেখুন, ব্যাংক এটা আরবিআইয়ের কাছে বিক্রি করছে গভর্নমেন্ট সিকিউরিটি, আবার আরবিআইয়ের কাছ থেকে কিনে নিচ্ছে, রিপারচেস করছে। দেখুন, রিপারচেস, রিপোর ফুল ফর্ম কি? রিপারচেস অব্লিগেশন বা রিপারচেস, কোথাও কোথাও অপশানও লেখা থাকে। তো ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে পুনরায় কিনে নিচ্ছে, রিপারচেস করছে, তাই এটার নাম রিপো রেট। রিপো রেট। তো বোঝা গেল। আমি আরেকবার সংক্ষেপে বলছি, ব্যাংকের ধরুন টাকার প্রয়োজন শর্ট টার্মের জন্য, ব্যাংকের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে, ব্যাংক ওই গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছে বিক্রি করে দেবে, তখন আরবিআইয়ের কাছ থেকে 100 কোটি টাকা লোন নিল, এবং ব্যাংক যখন পুনরায় আরবিআইয়ের কাছ থেকে ওই গভর্নমেন্ট সিকিউরিটিটা কিনে নিল, তখন একটা নির্দিষ্ট লোনের হারে বা নির্দিষ্ট রেটে কিন্তু ওই গভর্নমেন্ট সিকিউরিটিকে সুদ দিল। তো 104 কোটি টাকা ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে ওই গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নিল, তার মানে 4% সুদ দিতে হলো ব্যাংকে আরবিআইয়ের প্রতি। তো এই হচ্ছে রিপো রেট। তো রিপো রেটে মনে রাখবেন কিন্তু কোল্যাটারাল রাখতে হয়। এই দেখুন, গভর্নমেন্ট সিকিউরিটি রাখছে, তো গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংকে আরবিআইয়ের কাছে রাখতে হচ্ছে কোল্যাটারাল। ব্যাংক আরবিআইয়ের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি রাখছে, এটাই তো কোল্যাটারাল, ইম্পর্টেন্ট এটা। আর রিপো রেটের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি এসএলআর কোটা থেকে রাখতে পারে না। আমি বলেছিলাম যে এসএলআর কী জিনিস, এসএলআর আগের লেকচারে অ্যানালাইসিস করেছি। এসএলআর বলতে বোঝায় যে কোনো ব্যাংক তার টোটাল যে এনডিটিএল, তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিজের কাছে রেখে দিতে পারে, ক্যাশ আকারে, গভর্নমেন্ট সিকিউরিটি আকারে এবং গোল্ড আকারে। কিন্তু ওই যে ওগুলো তো রিজার্ভ করা থাকে, এসএলআর তো রিজার্ভ, কিন্তু ওই যে এসএলআরের যে গভর্নমেন্ট সিকিউরিটি, সেটা কিন্তু ব্যাংক আরবিআইয়ের কাছে রিপো রেটের ক্ষেত্রে ইউজ করতে পারে না। আর এইটা কিন্তু শর্ট টার্মের লোন, 14 দিন পর্যন্ত, এর হায়েস্ট সবচেয়ে বেশি দিন 14 দিনের বেশি এটা হতে পারে না। রিপো রেট কিন্তু হায়েস্ট 14 দিন পর্যন্ত, এবং এটা কিন্তু শর্ট টার্মের লোন, সেটা 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 7 দিনের জন্য লোন হতে পারে। তো আশা করি রিপো রেট বোঝা গেল। তো রিপো রেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রিপো রেট বুঝতে না পারলে আপনারা কমেন্ট বক্সে আবার জানাবেন, আমি যখন রিভিশন করবো তখন রিপো রেটটা আরেকবার বলে দেবো, কারণ রিপো রেট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিপো রেট যেন মিস না হয় কোনো রকমে, রিপো রেট অবশ্যই বুঝতে হবে। তো এরপরে আমরা রিভার্স রিপো রেটে যাবো। রিভার্স রিপো রেটে আর কিছু আলোচনা করবো না। তো এক্ষেত্রে কী হবে? রিভার্স রিপো রেটের ক্ষেত্রে ব্যাংকে আরবিআইয়ের ব্যাংকের কাছে লোন নেবে। রিপো রেটের ক্ষেত্রে ব্যাংক আরবিআইয়ের কাছে লোন নিয়েছে, আর রিভার্স রিপো রেটের ক্ষেত্রে আরবিআই ব্যাংকের কাছ থেকে লোন নেবে। ধরুন আরবিআইয়ের কাছে টাকার দরকার হলো, আরবিআইয়ের টাকার দরকার হলো, তো আরবিআই তখন কি করবে? একই প্রসেসে গভর্নমেন্ট সিকিউরিটি তখন আরবিআই ব্যাংকের কাছে জমা দেবে, আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি তখন ব্যাংকের কাছে জমা দেবে, এবং পুনরায় সেটা ধরুন 3% হারে আরবিআই ব্যাংকের কাছ থেকে আবার কিনে নেবে। তো সেটাকে বলা হয় রিভার্স রিপো। কেননা ব্যাংক আরবিআইয়ের কাছে যদি বিক্রি করে সেটা হচ্ছে রিপো রেট, আর আরবিআই যদি ব্যাংকের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে সেটা কিন্তু রিভার্স রিপো রেট। এবার বলে রাখি যে রিপো রেট কিন্তু রিভার্স রিপো রেটের থেকে
সব সময় বেশি হবে। রিপো রেট রিভার্স রিপো রেটের থেকে সব সময় বেশি হবে। কেন বেশি হবে? দেখুন, আরবিআই হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক। আরবিআইতে সবসময় কম কম হারেই মানে লোন দেবে, কম হারেই তো সুদ দেবে। আরবিআই আমাদের ব্যাংকের ব্যাংক বলা হয়, ব্যাংকারদের ব্যাংক বলা হয়। তো আরবিআইতে সবসময় চেষ্টা করবে কম হারে সুদ দেওয়ার। তো সেই জন্য আরবিআই যে ব্যাংকের কাছ থেকে যে হারে লোনটা নিচ্ছে বা গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে দিচ্ছে এবং পরবর্তীতে কিনে নিচ্ছে, আবার কিনে নিচ্ছে, তো সেটাকে কিন্তু বলা হবে রিভার্স রিপো রেট। এবং এই রিভার্স রিপো রেট সবসময় কিন্তু রিপো রেটের থেকে কম হবে। তো আরবিআই যে কোনো ব্যাংকের কাছ থেকে নিতে পারে। এটাও কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে। তো এই গেল রিপো রেট আর রিভার্স রিপো রেট। তো আমি একসাথে আলাদা করে এনেছিলাম, কিন্তু একসাথে বলে দিলাম রিপো রেট এবং রিভার্স রিপো রেট। রিপো রেট বুঝতে পারলে রিভার্স রিপো রেট বোঝা যাবে, কারণ রিপো রেট এবং রিভার্স রিপো রেট একে অপরের উল্টো। কিন্তু রিপো রেট ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নিচ্ছে, আর রিভার্স রিপো রেট আরবিআই ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে। তো এখানে কিন্তু কোলাটেরাল রাখতে হয়। তো এবার আমরা চলে যাব এমএসএফ, বা আজকে আমাদের লাস্ট টার্ম এমএসএফ কি। তো দেখুন, আমরা আরবিআই জেনেছি, এখানে আরবিআই আছে, এখানে ব্যাংক আছে। রিপো রেটের ক্ষেত্রে কী হয়েছিল, ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে 100 কোটি টাকা নিয়েছে, সেখানে গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংক নিজের বন্ধক রেখেছে আরবিআইয়ের কাছে। তো ব্যাংকের কাছে যখন আবার একদিন পরে টাকা আসছে, ব্যাংক তখন আবার সেটা একটা নির্দিষ্ট হারে সুদ দিয়ে আরবিআইয়ের কাছ থেকে কিন্তু ওই গভর্নমেন্ট সিকিউরিটি আবার কিনে নিয়েছে। তো সেটাই হয়েছিল যে রিপো রেট। এবার আমরা জানবো এমএসএফ। রিপো রেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এসএলআরে যে গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, সেই এসএলআরের গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু ব্যাংক ইউজ করতে পারে না। এসএলআর গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নেওয়ার সময় ইউজ করতে পারে না। কিন্তু যখন ব্যাংক এই এসএলআর থেকে গভর্নমেন্ট সিকিউরিটি লোন নেওয়ার জন্য ইউজ করতে পারবে, ধরুন ব্যাংকের কাছে আর কোনো রকম গভর্নমেন্ট সিকিউরিটি নেই, কিন্তু ব্যাংক লোন না নিলে আর চলবে না, ব্যাংকের লোন নিতেই হবে এই এসএলআরের সিকিউরিটির মাধ্যমে। তো ব্যাংক তখন কী করবে, তখন আরবিআইয়ের কাছে রিকোয়েস্ট করবে, আরবিআই তখন বলবে আচ্ছা ঠিক আছে তুমি এসএলআরের গভর্নমেন্ট সিকিউরিটি নাও। কিন্তু এখানে কি একটা কিন্তু রয়েছে, কিন্তু হলো আরবিআই ব্যাংকের ওপর রেটটা বেশি চাপাবে। অর্থাৎ রিপো রেট যা ছিল তার থেকে 1% বেশি। রিপো রেট যা ছিল, ধরুন রিপো রেট 4% ছিল, এমএসএফ রেট মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কিন্তু রিপো রেটের সাথে 1% বেশি হবে। কেননা এসএলআর থেকে যেহেতু হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি নিচ্ছে, তো ব্যাংকের কাছ থেকে তো বেশি লোন মানে বেশি সুদ তো আদায় করবেই। আরেকবার বলছি, আমি রিভিশন করে দিচ্ছি, তাহলে এই তিনটে জিনিস একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাংক রেট কী জিনিস আমি বলেছিলাম, ব্যাংক রেট হচ্ছে লং টার্মের জন্য আরবিআই এর কাছ থেকে ব্যাংক যে হারে সুদ নেয়, বা সরি ভুল বললাম, যে হারে লোন নেয় তাকেই বলা হয় ব্যাংক রেট। একবার রিভিশন হয়ে যাক। তো ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লং টার্মে যে হারে লোন নেয় সেটাই হচ্ছে ব্যাংক রেট। তারপরে আসছে রিপো রেট। ব্যাংকের টাকার দরকার হলো খুব অল্প দিনের জন্য, ব্যাংক তখন আরবিআইয়ের কাছে তার গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে দিল। গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে দেওয়ার কিছুদিন পরে 14 দিনের আগে কিন্তু ব্যাংক আবার আরবিআইয়ের কাছ থেকে সেই গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নিল। কিন্তু যে পার্সেন্ট হারে আরবিআই ব্যাংকের লোনটা দিয়েছিল সেই পার্সেন্টটাকে বলবো আমরা রিপো রেট। এবং আরবিআইয়ের যদি টাকার দরকার হয় কোনো দিন, তাহলে কিন্তু ব্যাংক থেকে সে লোন নেবে। তো ব্যাংক থেকে লোন নিলে সেক্ষেত্রে কিন্তু হবে রিভার্স রিপো রেট। এক্ষেত্রে একটু বলে রাখি, ব্যাংক কিন্তু আরবিআই কিন্তু রিভার্স রিপো রেট বাড়ানো কমানো করতে পারে, তার একটাই কারণ পরবর্তীতে আলোচনা করব। এখন কেন বললাম এটা, কারণ এখন ইনফ্লেশন আমি এখনও বোঝাইনি। তো ইনফ্লেশন থেকে কিন্তু এর সাথে লিঙ্ক আছে, আমি যেটা বলতে চাইছিলাম সেটার সাথে ইনফ্লেশন লিঙ্ক আছে, তো আমি হঠাৎ করে মনে পড়ে গেল। তো রিপো রেট এই হলো, রিভার্স রিপো রেট বলে দিলাম উল্টোটা। আর এমএসএফ হচ্ছে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নেবে, কিন্তু এসএলআরের গভর্নমেন্ট সিকিউরিটির বিনিময়ে। এসএলআরের গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু ব্যাংক রিপো রেটের ক্ষেত্রে ইউজ করতে পারতো না, কিন্তু এসএলআরের গভর্নমেন্ট সিকিউরিটি এমএসএফের ক্ষেত্রে ইউজ করতে পারবে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির মাধ্যমে। এমএসএফ এর লোন নেওয়ার সময় কিন্তু এসএলআরের গভর্নমেন্ট সিকিউরিটি ইউজ করতে পারবে। যখন ব্যাংকের কাছে আর কোনো রকম সিকিউরিটি থাকবে না, তখন ব্যাংকের যদি টাকার দরকার হয়, তখন কিন্তু এসএলআর সিকিউরিটি ইউজ করতে পারবে। আর এমএসএফ রেট মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট কিন্তু রিপো রেটের থেকে 1% বেশি হবে।
তো এই ছিল আজকে আমাদের ছোট্ট আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটাকে শেয়ার করুন, যতটা পারেন শেয়ার করুন। তাহলে যত ভিডিওর সংখ্যা বাড়বে, তত সাবস্ক্রাইবার বাড়বে, তত কিন্তু আমার মোটিভেশন আরও বেড়ে যাবে এবং আমি আরও নতুন নতুন কোর্স আনবো। তো আজকের মতো গুড বাই, চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।